সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, আর সেই জন্য বারবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। আর শুধু আসছেন না, একের পর এক কাজের অগ্রগতি হচ্ছে বর্ডারে। সেই অগ্রগতি কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখতে আসছেন। চলে যাচ্ছেন একেবারে বর্ডারে, সীমান্তে যেখানে বিএসএফ কাজ করছে, সেখানে গিয়ে তাদের কাজ দেখছেন কিভাবে কাজ হচ্ছে। কারণ এবার বর্ডার হবে স্মার্ট বর্ডার। এবার বর্ডার হবে এমনই যা নিশ্চিদ্র, কারণ সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। তো এই সীমান্ত সুরক্ষা নিয়ে আজ অমিত শাহর বৈঠক, যে বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যেমন থাকবেন, মন্ত্রকের আধিকারিকরা যেমন থাকবেন, ঠিক তেমনই বৈঠকের ঠিক আগের ছবি যদি আপনাদের দেখাই, তাহলে সেই বৈঠকের আগে তিনি চলে গেলেন কোথায় না, তিনি গেলেন একেবারে বর্ডারে, যেখানে বিএসএফ ক্যাম্প। সেই বিএসএফ ক্যাম্পে সেখানে গিয়ে তিনি কি করলেন না, সেখানে গিয়ে তিনি আউটপোস্ট উদ্বোধন করলেন। 14টি বিওপি উদ্বোধন করলেন। 14টি বিওপি একসঙ্গে উদ্বোধন। একাধিক জায়গায় নতুন করে যে কাঁটাতার লাগানো হয়েছে, সেই কাঁটাতার ফেন্সিং এর উদ্বোধন। একাধিক প্রকল্পের শিলান্যাস সেই সীমান্ত জেলায় ফুলবাড়ির জুমাগজ। কেন? সোমরাজ আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো একবার সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই যে জুমাগজ, এই জুমাগজ আমি স্ট্র্যাটেজিক্যালি বোঝার চেষ্টা করবো এই জুমাগজ কতটা গুরুত্বপূর্ণ, যেখানে গিয়ে 14টা বিওপি উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সেখানে উপস্থিতি যা অন্য মানে রাখছে, অন্তত যারা সীমান্তে রয়েছেন তাদের জন্য। কেন জুমাগজ, এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ ভারত বাংলাদেশ সীমান্তের দিক থেকে দেখতে গেলে এই ঝুমাগড়, যেখানে আজকে গিয়েছিলেন পোস্টে, বিএসএফ এর আউটপোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে ফেন্সিং এর কাজ করা হচ্ছিল এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে ফেন্সিং এর কাজ করা হচ্ছে তার পর্যালোচনা করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পোস্টে পৌঁছে গিয়েছিলেন আজ। এবং যেখানে আমরা দেখলাম বিএসএফ এর ডিজির সঙ্গেও তিনি পর্যালোচনা বৈঠক সেরে নিয়েছেন। আর আজকে এই পোস্টে যাওয়ার আরও একটি কারণ ছিল, সেখানে হচ্ছে এখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ এর জন্য 77 কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন, যেখানে আগামী দিনে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় কিছু প্রকল্পের উদ্বোধনও করা হয়েছে এই পোস্ট থেকে। শুধু তাই নয়, একাধিক আউটপোস্টেরও উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্যই সীমান্ত সুরক্ষার দিকে দেখতে গেলে এই আউটপোস্টগুলির ভূমিকাও যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ফলত স্ট্র্যাটেজিক্যালি অবশ্যই ভারত বাংলাদেশ সীমান্তের দিক থেকে দেখতে গেলে এই আউটপোস্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইতিমধ্যেই উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করছেন সীমান্ত সুরক্ষা নিয়ে, যে বৈঠক একদমই শেষ পর্যায়ে। যেটা তোমাকে বলছিলাম এর আগে, যে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখাচ্ছেন যে এখনো পর্যন্ত সীমান্ত সুরক্ষার জন্য তারা কি কি পদক্ষেপ করেছে বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে। কারণ তুমি দেখেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফ এর ডিজি একসঙ্গে তারা বৈঠক করেছিলেন নবান্ন সভাঘরে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন বিএসএফ এর সঙ্গে সমন্বয় করতে হবে এবং 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দিতে হবে সীমান্ত সুরক্ষার জন্য। সেই মোতাবেক 1000 একরেরও বেশি জমি ইতিমধ্যেই বিএসএফকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি কিছু জমি দেওয়ার প্রক্রিয়া এখনও করছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, যেখানে কিছু জমি ভূমি রাজস্ব দপ্তরকে কিনতে হবে, কিছু সরকারি জমিও রয়েছে। সেই জমি দেওয়ার কাজ ইতিমধ্যেই চলছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এই সীমান্ত সুরক্ষা নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর যত বর্ডার রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত যে যে এলাকায় জমি দেওয়া বাকি রয়েছে তা নিয়েই মূলত পর্যালোচনা করে নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের টার্গেট দিয়েছিলেন। মনে করা হচ্ছে আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টাইমলাইন বেঁধে দিতে পারেন বিভিন্ন জেলাশাসক কাছে, অর্থাৎ সীমান্তবর্তী জেলাশাসকদের এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয়ত যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর এর পর যাদের নাম বাদ পড়েছে, তুমি দেখেছিলে ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের তুমি দেখেছো বিভিন্ন সীমান্তে তারা ভিড় জমিয়েছিল। এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যে 3D ফর্মুলা দিয়েছিলেন, সেই হিসাবে রাজ্য পুলিশ এখনো পর্যন্ত কত অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারলো, রাজ্য পুলিশের তরফেও সেই সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে। এবং এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে করা হচ্ছে, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজ্য পুলিশ এখনো পর্যন্ত কতজনকে চিহ্নিত করতে পেরেছে অনুপ্রবেশকারী হিসাবে, এবং সেই কাজ এখন তারা কিভাবে পরিচালনা করছেন সেটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে রাজ্য পুলিশের তরফে তুলে ধরা হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। মনে করা হচ্ছে এই বৈঠকে সীমান্ত সুরক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিতে চলেছেন, যেখানে কেন্দ্রীয় নিরাপত্তার একাধিক এজেন্সির আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠক শেষ হওয়ার পর আরও 2টি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করবেন। উত্তরবঙ্গ থেকে আমার সঙ্গে সোমরাজ যেমন ছিলেন, তেমন নিউজ রুম থেকে আমার সঙ্গে কমলিকা আছেন। কমলিকা, আমরা প্রথমে জুমাগজ এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জুমাগজ জায়গাটা কতটা সেন্সিটিভ সেটা বোঝানোর জন্য বোধহয় এটুকু বলাই যথেষ্ট যে চিকেন স্নেক থেকে সরাসরি দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার এই পোস্টের, তাই তো? অবশ্যই মাত্র 2.5 কিলোমিটার দূরত্ব এই চিকেন স্নেক, অর্থাৎ এরকমভাবে আমরা যেটা বোঝাই আর কি। এবং এইটা বলা যেতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যদি আমরা সর্বভারতীয় স্তরে দেখি, জাতীয় স্তরে এখানের যে সিকিউরিটি, এখানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, এটার উপরে কিন্তু জোর দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল এবং সেইভাবেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফ্যাক্টর রয়েছে, ওদিকে চায়না ফ্যাক্টর রয়েছে, এবং এই যে জায়গাটা এটা অত্যন্ত মানে এরকম একটা জায়গা আন্তর্জাতিক দিক থেকে দেখলে, জাতীয় সুরক্ষার দিক থেকে দেখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্যই যদি আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনে পরে আমরা যে ফলাফল দেখলাম, তাতে দেখলাম যে এই যে গোটা যে বর্ডার এরিয়াটা, এই গোটা বর্ডার এরিয়াটা কারা জিতলো জামাত। এবং সেখানেও অনেক বিষয়গুলো রয়েছে, তো আন্তঃরাষ্ট্রীয় অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু এই জায়গাটা একেবারেই অত্যন্ত সেন্সিটিভ। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেরকম নির্বাচনের আগে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে ৪৫ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এবং সেই কাজ শুরু হয় নিউজ 18 বাংলায় প্রথম চ্যানেল, যারা আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তের কাজ শুরু হয়ে যায়নি, শুধু জমি হস্তান্তর হয়নি, 1000 একরের উপর জমি হস্তান্তর শুধু হয়নি, নতুন যে ফেন্স, অর্থাৎ আনফেন্সড এরিয়ায় যে নতুন যে ফেন্স, সেটা কিন্তু বেশ কিছু জায়গায় তৈরি হয়েও গেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টক টেকিং করলেন, এবং আমরা দেখেছি যে তিনি নিজে কিভাবে পুরো বিষয়টা তত্ত্বাবধান করলেন। গত 7-10 দিন ধরে এখানে খোদ বিএসএফ এর ডিজি রয়েছে, এবং এই গোটা বিষয়টা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, অর্থাৎ ডাবল ইঞ্জিন এফেক্ট বোঝা যাচ্ছে, কারণ এই রাজ্য কেন্দ্র একসাথে চলছে এই বিষয়টা নিয়ে, কারণ এই গোটা জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, আর সেখান থেকে দাঁড়িয়েই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলিকা আমাদের যেমন বলছিল যে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা, মাত্র 2.5 কিলোমিটার সরাসরি জুমাগজ থেকে চিকেন স্নেক। এই যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর যাকে বলছি আমরা, কিভাবে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম কি বলছেন? ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে, রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু, 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট। 1.5 লক্ষ কোটি টাকা। কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, একটা ওয়ার্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়, এটা আসাম থেকে আসামের এই জায়গা, এটা 34 কিলোমিটারের টানেল। এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। মানে
এই নদীর তলায় দুটো জিনিস চলবে, ট্রেনও চলবে আবার রাস্তাও থাকবে। রাস্তাও আছে। এটা হচ্ছে আমাদের এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় এরকম নেটওয়ার্ক, মানে আপনার আন্ডার দ্য রিভার নেটওয়ার্ক, যেখানে রেল এবং রোড একসঙ্গে রয়েছে। মানে ইঞ্জিনিয়ারিং জেম বলা যায়। ইঞ্জিনিয়ারিং জেম। এখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, এখানেও প্রায় আপনার 19,000 কোটি টাকার মতন খরচা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক এবং প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার। আমরা কথা বলছিলাম যে কতটা গুরুত্ব না দিলে একটা জায়গায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পৌঁছে যাচ্ছেন, জুমাগজ। তারপর আমরা দেখলাম যে জুমাগজ কোথায় না, চিকেন স্নেক থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্ব। আমরা এই নিরাপত্তার জন্য কতটা এগোতে পারলাম বা সীমান্ত সুরক্ষার জন্য কতটা এগোতে পারলাম গত এই নতুন সরকার আসার পর এই কদিনের মধ্যে, কি মনে হয় আপনার? এই আমাদের তো গভর্নমেন্ট তার জন্য যে কাজটা করেছে, আপনি দেখুন 1,000 একরের বেশি জমি বিএসএফ কে হস্তান্তরিত করে দেওয়া হলো। আসার মাত্র 60 দিনের মধ্যে মোটামুটি এই কাজটা হয়ে গেছে। যে জিনিসটা গত 15 বছর ধরে লম্বিত ছিল, যেটা রাষ্ট্রীয় সুরক্ষার উপরে পুরোপুরি কম্প্রোমাইজ করছিল প্রিভিয়াস গভর্নমেন্ট, সেটাকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি আসার পরই সব বিএসএফ ও সব অফিসারদেরকে নিয়ে কথা বলে ল্যান্ড ট্রান্সফারও করে দিয়েছে। আর এখন আপনি দেখবেন কি সীমান্ততে যে ফেন্সিং করার কথা, ও ফেন্সিংটা কমপ্লিট হবে। যে ইলিগাল অনুপ্রবেশ যে আমাদের এখানে হয়, অবৈধ ভাবে এখানে আসা যাওয়ার যে হতো, ওর উপরে অনেকটা কন্ট্রোল হবে। ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ উপরে অনেকটা কন্ট্রোল আসবে। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় নাশকতার যে ছোকটা করা হতো, যে কোনো জায়গা থেকে লোক অবাধ ভাবে চলে আসছে চলে যাচ্ছে, ওটার উপরে কন্ট্রোল আসবে। আর আমাদের মানে পুলিশের সকলের কাজের মধ্যেও অনেকটা সুবিধা হবে। বিএসএফ ও নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারবে। তো এই জিনিসটা খুব ভালো কাজ গভর্নমেন্ট করেছে। না, এখানে আমি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবো বাবু, যে ধরে নিন যদি এবারে বিজেপি সরকার না আসতো, ধরে নিলাম তৃণমূল সরকারই ছিল, বিএসএফকে জমি দেওয়ার কোনো প্রশ্নই নেই সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এই জায়গাটা কতটা অরক্ষিত থাকতো, মানে আমাদের জন্য কতটা বিপদের জায়গা তৈরি হয়ে গিয়েছিল। দেখুন, এটা তো যেভাবে বিপদের জায়গায় এরা তৈরি করে দিচ্ছিল, মানে বিনা কোনো রেস্ট্রিকশনে লোকজন আসা যাওয়া হচ্ছে। অনেক ধরনের যে জামাত আর এই সকলের যারা টেররিস্ট অ্যাক্টিভিটি যারা করে দেশের মধ্যে নাশকতার যে ছোক যারা তৈরি করে, তারা ঢুকতে পারছে, ওদের উপরে কোনো কন্ট্রোল নেই। যে কোনো লোক আসলে পুরো বর্ডার এরিয়াতে ওদেরকে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড দিয়ে শুধু পশ্চিমবঙ্গেই নয় গোটা দেশের মধ্যে ছাড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্রটা যেটা চলছিল, ওটা আরো বেশি জোর পেত। আপনি এদিকেও দেখতে পাচ্ছেন কি মানে এদের উপরে কন্ট্রোল করার জন্য যে নতুন আইন ভারত সরকার আনলো, মানে এই গভর্নমেন্ট তো ওটাকেও ইমপ্লিমেন্ট করার জন্য কোনো চেষ্টা করেনি, ওটাকেও রুকে রাখার জন্য একটা নতুন কমিটি বানিয়ে দিল 7 জনের, কি ওটাও কন্ট্রোল করা যাবে না। যেখানে এত ভালো আইন একটা এত বিএনএস, বিএনএসএস, বিএসএ যে করা হলো, ওটাকেও যেন না করতে হয় তার জন্য ওরা সেই রকম কাজ করছিল। তো যদি টিএমসি গভর্নমেন্ট যদি চলে আসতো, তাহলে আপনি জেনে রাখুন কি দেশের সুরক্ষা নিয়ে যত বেশি কম্প্রোমাইজ মমতা গভর্নমেন্টের সময় হয়েছে, কোন সময় কোন রাজ্যে এই ধরনের জিনিসটা ভাবাও যায় না। পশ্চিমবঙ্গেই নয়, দেশের পুরো সুরক্ষাকে উনি কম্প্রোমাইজ করেছেন। তিনি সব সময় চেষ্টা করেছেন যেন এখানে নাশকতার এসব হয়, তাকে উনি সাহায্য করেছেন। এবং এটা দেখার প্রয়োজন আছে কি ওনার নিজের ইন্টেনশন কি ছিল, সেই হিসাবে ওনার উপরে অ্যাকশন করার দরকার আছে। ধন্যবাদ। আমার সঙ্গে রাজেশ কুমার ছিলেন। রাজেশ কুমার প্রাক্তন পুলিশ কর্তা, বিজেপি বিধায়ক। সীমান্ত সুরক্ষা প্রয়োজন এবং সীমান্ত সুরক্ষায় আমরা অনেকটা কিছুটা হলেও দেরি করে ফেলেছিলাম, কিন্তু এখন দ্রুত গতিতে আরও সুরক্ষিত করা হচ্ছে সীমান্ত, আরও নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ যে জুমাগছের মধ্যেও একটা বিওপি সেখানে চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে গিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠান করছেন, তিনি সেখানে বৃক্ষরোপণ করছেন, সেখানে একটা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করছেন। আসলে শুধুমাত্র বিএসএফ বা সীমান্তের সুরক্ষায় যারা রয়েছেন তারা নন, সীমান্তবর্তী যে গ্রামগুলো, সেই গ্রামগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। তার কারণ এই বিওপি থেকে যদি 2.5 কিলোমিটার সোজাসুজি যাওয়া যায়, তাহলে অত্যন্ত স্পর্শকাতর জায়গা কি না, সেই স্পর্শকাতর জায়গা হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, যা নিয়ে
বাংলাদেশ ভয়ে দেখানোর চেষ্টা করেছিল এক সময়। বাংলাদেশের তদারকি সরকার তারা ভয় দেখানোর চেষ্টা করেছিল এক সময়, এবং যে চিকেন স্নেক নিরাপত্তার জন্য, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকার সবসময় প্রস্তুত হয়ে রয়েছে, সেখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই জুমাগঞ্জ, যেখানে এবার আরো শক্তপোক্ত ঘাঁটি নিরাপত্তা। এবং শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি এবার যেটা হবে সেটা হচ্ছে স্মার্ট বর্ডার। এই স্মার্ট বর্ডার কি? স্মার্ট বর্ডার কি স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোমের কাছে আমরা জানতে চেয়েছিলাম। শুনুন। ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ, স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই জিনিস। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্মে প্রসেস করে সেটা ওখানে বিএসএফ এর সঙ্গে শেয়ার করা হচ্ছে। যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয়, সেটা কি দেবেন? বার্তা হচ্ছে, চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর চিকেন স্নেক নেই এটা। আর এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, ডাইনোসরের গলা হয়ে গেছে।